আমরা আমাদের আজকে রাত্রিকালীন ক্লাসে যেহেতু আসন্ন পরীক্ষা আমরা প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যাই হোক, তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সকালে ক্লাস আসলে করতে পারিনি, কিছু পারিবারিক ঝামেলা ছিল। প্রথম হলো 6:30টায় অ্যালার্ম দিয়ে রাখছিলাম, টের পাইছি 7টা 10-এ। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে দেখি যে আবার বাসার সামনের লোকজন, সব মিলিয়ে আসলে ক্লাস করতে পারিনি। তো সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমরা আজকে কিছু আলোচনা করি। গতকালকে আমরা ইন্সপেক্টরশিপ পদোন্নতি পরীক্ষার পুস্তক ব্যতীত যে প্রশ্নটি আমরা আলোচনা করেছি, তাতে আমরা দেখলাম যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের মাঝেও চলে আসে। আমরা একটা প্রশ্ন দেখি কি বলা আছে। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে প্রাপ্ত বা গৃহীত চোরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে আটককারী পুলিশ অফিসার কি কি পদক্ষেপ নেবেন? এখানে প্রশ্নটা কি বলছে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রথমে কি বলছে? আটক ব্যক্তির দেহ তল্লাশি করে প্রাপ্ত এবং গৃহীত চোরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে আটককারী পুলিশ অফিসার কি কি ব্যবস্থা নেবেন। এইরকম প্রশ্ন যদি কখনো আসে তাহলে আমরা কোন ধারার উত্তর লিখবো, কেউ বলতে পারবা? স্যার, সিআরপিসি 523, 24, 25 হবে সম্ভবত। আচ্ছা, সম্ভবত না, কথাটা বলতে হবে এখানে। তারপরে ফারুক, তুমি কি ক্যামেরাটা অন করতে পারবা? সমস্যা আছে? সমস্যা তাহলে থাক। না, সমস্যা নাই, আসতেছে। আচ্ছা, কি কেউ বলতে পারবা? আমির হামজা। স্যার ওর সাথে সহমত স্যার, এটি আমি কিন্তু আবার বলছি, এ বাবা, আমার যে বক্তব্যটা সেটা হলো আমি চেষ্টা করব সবাইকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য, এই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রশ্নটা ভালো করে বোঝো। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে প্রাপ্ত ও গৃহীত চোরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে আটককারী পুলিশ অফিসার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। তাহলে আমরা এখানে যে ধারাগুলো দিলাম, সিআরপিসির 523, 24, 25, 524 কোন পুলিশের কার্যক্রম না ম্যাজিস্ট্রেটের কার্যক্রম? আমাকে উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। 525, 525 কার কার্যক্রম? ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা পুলিশের মধ্যে ম্যাজিস্ট্রেট এটা ঢুকাচ্ছি কেন? কি আর ফারুক? তোরে চলে আসতেছে ওইভাবে সব চলে আসলে হবে সমাজ। না, আমি কি সঠিকটাকে আমি জানবো না? আমার প্রশ্নে কি বলছে? তাহলে আমার ফেল করার কারণ কি? যারা আমাদের কারণ পূর্বসূরীরা গাইড লেখছে, আমি গাইডের নাম বলবো না, একজন স্বনামধন্য ব্যক্তির গাইডে দেখো কি লেখা আছে। প্রশ্নটা হলো, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে প্রাপ্ত এবং গৃহীত চোরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে আটককারী পুলিশ অফিসার কি কি ব্যবস্থা নিতে পারবেন। তো আমার সঠিক উত্তরটা হবে, প্রথম পুলিশ অফিসার এই চোরাই মাল এবং সন্দিগ্ধ মালামাল এই সংক্রান্তে একজন পুলিশ অফিসার আটক করতে পারেন সিআরপিসির কত ধারায়? 550 এবং 51 ধারা পাঁচশো অনুযায়ী। পঞ্চাশ একজন ব্যক্তির দেহ তল্লাশি করে যে মালামাল গুলো পান, সেটাই তো পুলিশ তার হেফাজতে নেবেন নাকি? জি স্যার, সঠিক স্যার, স্যার। সিআরপিসির 523-এর মধ্যে উল্লেখ করা আছে, পুলিশ এই সংক্রান্ত মালামাল সম্পর্কে আদালতকে অবহিত করবেন। আর কিন্তু পুলিশের নিষ্পত্তি, পুলিশ কি 524 ব্যবহার করতে পারবে ইমরান? না স্যার, ইসলাম বলে ম্যাজিস্ট্রেটের কাজ স্যার। ভালো করে বলো আগে, ভালো করে বলো। তোমার এই যদি তোমার মাইক্রোফোন থাকে ওটারে চুলার মধ্যে দিয়ে দাও, মানে কে বাবারে। তাহলে পুলিশ সিআরপিসির 523 পর্যন্ত পুলিশের কাজ, 23-এর অর্ধেক অংশ অর্থাৎ প্রথম অংশে পুলিশের কাজ। এরপরে কি পুলিশের কোনো কাজ আছে ওখানে? না না স্যার, স্যার। এরপরে যা কাজ হবে সব বলে ম্যাজিস্ট্রেটের কাজ। আমার প্রশ্নটা হলো, পুলিশ চোরাই মাল সন্দিগ্ধ মালামাল পেলে কিভাবে নিষ্পত্তি করবেন? পুলিশ কি নিষ্পত্তি করতে যাবে সেখানে? 523, 524, 25 কার জন্য? ম্যাজিস্ট্রেটের জন্য? জি স্যার। আচ্ছা, দেখো স্বনামধন্য একজন ব্যক্তির গাইডে লেখা আছে, সিআরপিসির 51, 52, সিআরপিসির 523, পুলিশ আইনের 25, আবার
523, পুলিশ আইনে 26, পুলিশ আইনে 27, পচনশীল হলে 523, 24, 25, এবং এখানে কোনো অবস্থাতেও সে লেখে নাই সিআরপিসি 550, স্বনামধন্য একজন ব্যক্তির গাইড। এই গাইডটা ইন্সপেক্টরশিপের গাইড হিসেবে ব্যবহার হয়ে থাকে সর্বোচ্চ। এই গাইড পড়ার পরে যখন তুমি পড়বা, তখন তো তুমি স্বাভাবিক আমাকে বলবাই যে স্যারে ভুল বলছে। কি ইমরান? স্যার। তাহলে এরকম প্রশ্ন আসলে আমরা কি লিখবো? আমরা লিখবো সিআরপিসির 550 এবং 51 ধারা। এরপরে কি লিখবো? যে সিআরপিসির 523 ধারা অনুসরণ করে জব্দকারী পুলিশ অফিসার কাকে জানাবেন? আদালতকে জানাবেন। আর এখানে প্রশ্ন হলো যে এই জব্দকারী নিষ্পত্তির লক্ষ্যে আটককারী পুলিশ অফিসার কি ব্যবস্থা নেবেন? আর এখানে আমরা 14 দুনিয়ার ধারা দিয়ে দিলাম, 9-10টা প্যারা লেখা। এটা কি সঠিক হলো? না স্যার। হ্যাঁ, না স্যার, সঠিক না এটা স্যার। স্যার। এখন আমার প্রশ্নটা, 523, হ্যাঁ স্যার বললাম 523 ধারার মধ্যেই 51 ধারার কথাটা লেখা আছে। তাহলে আমার কি আর কোনো ধারা আসবে কিনা? মানে আমার উত্তর হলো 524, 25। এটা কি আমার পুলিশের ইউজ করার ক্ষমতা আছে আইডল? না স্যার। প্রশ্ন আসছিল আটক ব্যক্তির দেহ তল্লাশি করে প্রাপ্ত বা গৃহীত চোরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে আটককারী পুলিশ অফিসার কি কি ব্যবস্থা নিতে পারে। আমরা এটাই যাব, আমরা এর বাইরে যাব না। সবাই ক্লিয়ার? জি কি স্যার। কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারো। তাই তো শুধু এক ধারায় আছে স্যার, 523 ধারা পর্যন্ত পুলিশের কাজ স্যার। তাহলে এই যে এতগুলো যে লেখলো, তাহলে আমার একটা ছাত্র কিংবা একজন লোক সরল বিশ্বাসে এত কিছু পড়ার পরে হুম সে কি করলো এগুলো? আমরা চলে আসি, কোন কোন অবস্থায় একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। অর্থাৎ জনসাধারণ কখন অন্য একজন জনসাধারণকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, কোন কোন পর্যায়ে। এটা শুধুমাত্র সিআরপিসির 59-59-এর এক ধারার মধ্যেই বলা আছে। কি আছে নাকি জনসাধারণ কখন অপর জনসাধারণকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? জি স্যার। জি স্যার, তাড়াতাড়ি 59 বলা। উত্তর দেবো, আমার অনেকগুলো বিষয় নিয়ে আমি বসছি আজকে। তার মানে 59 বলা। 59-এর একে বলা আছে জনসাধারণের সম্মুখে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য জামিনের অযোগ্য অপরাধ করেন অথবা যাকে সরকার কর্তৃক ফেরারি হিসেবে ঘোষণা করা হয়েছে, এই ধরনের ব্যক্তিটাকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। কত ধারায় বলা আছে? সিআরপিসির 59-এর এক ধারায়। 59-এর 2-3 কিন্তু পুলিশ কি ব্যবস্থা নেবেন সেটাই নাকি আইনুল? সঠিক স্যার। উত্তর দেওয়ার সাথে সাথেই যাকে জিজ্ঞেস করেন যে কোনো একজন উত্তর দেবে, ভালো কথা। এখানে ধারা দিল 59, 87, 88 ডিএলআর। তাহলে তুমি 4 লাইনের লেখা তুমি যদি 17 লাইন লেখো, তোমার সময় নষ্ট হবে কিনা? এছাড়াও সিআরপিতে 54 ধারা দিছে। আমি কি বলবো, কিছুই বলার নেই এখানে। কিছুই বলার নাই। তাহলে আমরা কি দেব? আমরা সঠিক উত্তরটাই দেব, সিআরপিসির 59-এর 1। এটাই আমাদের সঠিক উত্তর, এবং এটাতে আমরা পাশ করবো এবং ভালো নাম্বার পাবো। আমি অনেকগুলো প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ আমি কিছু কিছু দাগ দিয়েছি, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, কারণ ইন্সপেক্টরশিপের প্রশ্ন থেকেই প্রশ্ন চলে আসে। অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে? ব্যাপক দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনার ক্ষেত্রে থানার ওসি কিরূপ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন? প্রথমে বলা আছে অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে কি কি ক্ষমতা দেওয়া হয়েছে। এটা কত ধারার প্রশ্ন? স্যার 149 থেকে 153। সিআরপিসির 149 থেকে 153। আমরা এই যে 149 থেকে 153, আমি ধারাগুলো বলি, আমরা সুন্দর করে লিখবো, এই তো নাকি? আচ্ছা, এখন প্রশ্ন হলো ব্যাপক দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনার ক্ষেত্রে থানার ওসি
কিরূপ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন? কত ধারা? ওই একই তো স্যার, 149 থেকে 153। না না না, ব্যাপক দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে শুধুমাত্র সিআরপিসির 151 সিআরপিসি ধারায়, 151। বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। জি বিষয়টা বুঝতে পারছো ফারুক? জি স্যার। 144 দেওয়া যাবে না স্যার? 144 তো পুলিশ ব্যবস্থা নিতে পারবে না। 144 কে পুলিশ পারবে ব্যব- গ্রেপ্তার করতে? না স্যার, ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করতে পারবে না স্যার না না, পুলিশের 144 কোনো সুযোগ জারির জন্য? নেই। ব্যাপক দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে যদি এমন হতো, দাঙ্গা হাঙ্গামা হতে পারে, নিবারণমূলক ব্যবস্থা নিলে তো শেষ। এখানে দেখো 144 তো দিছে, কার্টুস গুলি টুলি ভরাইছে, পিআরবি 145 দিছে, এরপরে যাক পিআরবি 145 দিল, 127, 28, 29 ইত্যাদি দিয়ে রাখছে। প্রশ্ন হলো একটা, চাইলো আর একটা, 151 নাই। যাও পড়ো, আমরা এগুলো দেব না। যদি প্রশ্ন আসে, আপনি একজন সাব ইন্সপেক্টর, আপনার থানা এলাকার বা আপনার ফাঁড়ি এলাকার কোনো একটি স্থানে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে মর্মে সংবাদ পেলেন, এখানে তো বলেই দিয়েছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কি প্রতিরোধমূলক ব্যবস্থা আপনি নিতে পারেন। 151 তো প্রতিরোধমূলক ব্যবস্থা, যাতে ওরা অপরাধটা সংগঠিত না করে সে লক্ষ্যে তাদেরকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝা নাই? জানি স্যার। স্যার বুঝতে পারছি। শোনো, আমার ভুল হলে কিন্তু তোমরা বলবা, কারণ এই ভুলে ভরা সংসারে তোমরা ছেঁড়া বেড়া হয়ে গেছো একবারে। আমার যদি ভুল হয় তোমরা কিন্তু বলবা যে স্যার এটা মানে আপনার ভুল হলো। যেমন আইনুল বলে 144 ধারা জারি করার সুযোগ নাই। তাহলে আমরা কি করব? আমরা 151 ধারায় গ্রেপ্তার করব, অর্থাৎ থানার অফিসার ইনচার্জ যদি জানতে পারে তার থানা এলাকার কোনো একটি স্থানে ব্যাপকভাবে দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই লক্ষ্যে তিনি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন। 144 ধারা তো ম্যাজিস্ট্রেটের বিষয় রে বাপ, আমার না। 145 ধারা তো ম্যাজিস্ট্রেটের বিষয়, আমি পুলিশ হিসেবে তাকে জানাবো, এই তো নাকি? তো আমি যদি 151 জি আমাকে স্যার। পাওয়ার দেওয়া থাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের, আমি গ্রেপ্তার করে ফেললাম। আমার প্রশ্নে কিন্তু বলা নাই যে কিছু লোক বাদ পড়ে গেছে। কি আইনুল, আমার কথা কি ঠিক আছে? জি স্যার। স্যার 153 নিয়ে একটু প্রশ্ন আছে স্যার। আচ্ছা, আমি 153 কথাটা বলি। 153 একটা প্রশ্ন আসে তোমাদের মধ্যে, আমি বলে দেই যে আমলযোগ্য অপরাধ, ভালো করে বোঝে নাও, আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে থানার ইন্সপেক্টরের সাথে অফিসার ইনচার্জের কাজের পার্থক্য। কার? থানার ইন্সপেক্টরের সাথে অফিসার ইনচার্জ। যদিও দুজন পদমর্যাদায় একই ব্যক্তি, কিন্তু একজনকে অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে, একজন করা হয় নাই। কারণ এই সিআরপিসির 153 ধারা শুধুমাত্র অফিসার ইনচার্জের কথাই বলা হয়েছে, অর্থাৎ অফিসার ইনচার্জ আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে সিআরপিসির 149 থেকে 153 প্রত্যেকটা কার্যক্রম তিনি পালন করতে পারবেন বা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, কিন্তু থানার যিনি ইন্সপেক্টর তিনি 153 ধারা ব্যবহার করতে পারবেন না। কারণ 153-এর ক্ষেত্রে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ অফিসার, আর 149 থেকে 152 পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে বলা আছে কোন পুলিশ অফিসার, কোন পুলিশ অফিসার, কোন পুলিশ অফিসার। থানার ইন্সপেক্টরের সাথে থানার অফিসার ইনচার্জের কাজের পার্থক্য শুধু এটুকুই। হ্যাঁ বলো সালে, সাউন্ড আসছে না বাবা? সাউন্ড স্যার 153 কি গ্রেপ্তার করা যাবে স্যার? এটা আমি জানতে না, চাইছিলাম, একশো এখানে তেপ্পান্নতে আটক। গ্রেপ্তার, 153-তে গ্রেপ্তারের কোনো সুযোগ নাই। মালামাল আটক করতে পারবেন, গ্রেপ্তারের সুযোগ নেই এখানে। গ্রেপ্তার করতে গেলে 151 ধারায় গ্রেপ্তার করতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, এটা জানছি। সিআরপিসির 149 থেকে 153 যে ধারাগুলো আছে, এর মধ্যে যদি কাউকে এইরকম কাজের জন্য গ্রেপ্তারের প্রয়োজন দেখা দেয়, 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। কারো কোনো যদি এখানে দ্বিমত থাকে সাথে সাথে বলবা, কারণ আমার কথা মতো তুমি লেখলা, মূল বই দেখলা না, তা তো হবে না। অথচ এখানে
ধারা যদি তুমি দেখো, ধারার অভাব নাই। আমি যদি গণি, 25টা টাইপ করা লাইন লিখতে গেলে কয় পৃষ্ঠা হবে ফারুক? 5-6 পৃষ্ঠা হবে। জি স্যার, হবে মোটামুটি তা তুমি ফেল আহ, করবে না কেন? তুমি ফেল 3 করবে লাইন। না কেন? তোমাকে তো আমি নষ্ট করে দিলাম। কি, তোমাকে তো একটা লিমিট সময় দেওয়া হয়েছে, তুমি এখন পড়ে গেছো এটা মনে করো। স্যারের কথা কি আর ভুল হইতে পারে? আমার কথার কোনো মূল্যায়নের দরকার নাই, মূল বইটা দেখো, মূল বই ঠিক আছে কিনা। কি আইনুল, ঠিক আছে আমার কথা? ঠিক আছে স্যার। আচ্ছা, ক নামক একজন পুলিশ অফিসার খ নামক এক ব্যক্তিকে কোনরূপ অপরাধ সংগঠনের পূর্বেই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। একজন পুলিশ অফিসার কি কোনো অপরাধ সংগঠনের পূর্বেই কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? যদি পারেন তাহলে কখন? কত ধারার প্রশ্ন? 51 স্যার। 151 স্যার। 151, গুড। 151 উত্তর, ভালো কথা। সরকারি সম্পত্তির ক্ষতির চেষ্টা রোধকল্পে পুলিশ কি একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? কত ধারায়? 51 স্যার। 151। এখানে ধারাগুলো বললাম না, তারা 40টা কটা একশো ধারা দেয়। বাউন্ন অনুসার। কি বলো? থানার ওসি এজাহার প্রদানকারীকে এজাহার পাঠ করে শোনালেন। এজাহারকারী সত্য স্বীকার করেন কিন্তু উহাতে সই করলেন না। এজাহারকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? এটা কত ধারায় প্যানাল কোডের? 180। তাহলে আমরা কি লিখবো? কি লিখবো? আমরা লিখবো, আমাদের উত্তরটা কিভাবে লিখবো? পেনাল কোডের 180 দ্বারা উল্লেখ করা আছে, যদি কোনো ব্যক্তি কোনো বিবৃতিতে স্বাক্ষর করতে না চায় অস্বীকার তাহলে করেন। তার বিরুদ্ধে অস্বীকার করে, তাহলে তার বিরুদ্ধে 180 দ্বারাই সে অপরাধ করবে, এই মোতাবেক তাকে আচ্ছা, ব্যবস্থা নেওয়া যাবে। ভালো কথা, 180 ধারা। নিজ এলাকার বাইরে সংঘটিত কোনো আমলযোগ্য অপরাধের অভিযোগ নিয়ে কেউ থানায় আসলে থানার অফিসার ইনচার্জ হিসেবে আপনি কি দায়িত্ব পালন করবেন? আপনার এলাকার বাইরে কোনো অপরাধ যদি সংগঠিত হয়, অর্থাৎ আপনার থানা এলাকার বাইরে এরকম কোনো অপরাধের সংবাদ যদি আপনার কাছে আসে, আপনি পর্যালোচনা করে দেখলেন এই ঘটনাস্থলটি আপনার থানা এলাকায় নয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? বলো। পিআরবি 248, হ্যাঁ, পিআরবি 248 বিধি মোতাবেক স্যার। কি বলা আছে? এটা কি আইনুল ঠিক আছে, পিআরবি 248? জি স্যার, ঠিক আছে স্যার। কিন্তু এই যে আমি এটা গাইডটা 48 যে হবে নিয়ে স্যার, আগে বসছি, বুঝে। এই যে গাইডটা যে নিয়ে বসছি, এখন আমার ছাত্র যদি চুপে চুপে সে গাইড পড়ে মুখস্থ করে, দায়িত্ব তো আমি নেবো না। গাইডটা তো ইন্সপেক্টরশিপ গাইড, সেখানে তো সিপিসির 154, পিআরবি 243, বিবি ফরম নাম্বার 27 ইত্যাদি ইত্যাদি 248 টোটালি নাই। তাহলে আমরা কেন ফেল করি? আমরা তো পরবর্তীতে কাউকে জিজ্ঞেস করতে পারি না। তাহলে উত্তরটা কি হবে? আমরা লিখবো পিআরবি 248 বিধিতে উল্লেখ করা আছে, যে থানায় আপনি কর্মরত আছেন এই থানা এলাকার বাইরের কোনো অপরাধের সংবাদ যদি আপনার নিকট আসে, তাহলে আপনি কি করবেন? সাধারণত আমরা বলি কোনো এরকম কোনো সংবাদ আসলে প্রথমে জিডি তো করতেই হয়, স্বাভাবিক, তাই না? এরপর আমরা কি করি? এই ঘটনাস্থলটি যে থানা এলাকায়, সেই থানার অফিসার ইনচার্জকে আপনি কি করবেন? বিশেষ বাহক মারফত বা টেলিফোন বা টেলিগ্রাফের মাধ্যমে তাকে অবহিত করবেন। প্রয়োজনে অভিযোগকারীকে ওই থানায় নিয়ে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন। তাৎক্ষণিকভাবে যদি আসামি গ্রেপ্তারের প্রয়োজন দেখা দেয়, আপনি আসামি গ্রেপ্তার করবেন। কিন্তু আপনি 40 দুনিয়ার কাহিনী লেখে এটা কি লিখবেন আপনি? কত, 23টা টাইপের, টাইপ দিয়ে মানে লাইন দিয়ে টাইপ করা লাইন 23টা। এটা কমন প্রশ্ন, এগুলো তো আমাদের, এইগুলো আমাদের অভিজ্ঞতার প্রশ্ন নাকি আইনুল? জি সঠিক স্যার। স্যার। তাহলে আমি কিভাবে পাশ করব? আমরা কি করব? এরকম প্রশ্ন আসলে আমরা লিখবো পিআরবি 248 বিধিতে উল্লেখ করা আছে, নিজ থানা এলাকার বাইরে সংগঠিত অপরাধের সংবাদ প্রাপ্তির পর অফিসার ইনচার্জ এই কাজগুলো করবেন।
এটাই 100% উত্তর। কি আমার কি ভুল হচ্ছে কি না ইমরান খান? হ্যাঁ স্যার, 100% ঠিক আছে স্যার। 100% ঠিক থাকলে ছাত্র পায় না, বই বিক্রি হয় না, ঘটনা কি? তাতে আমার কিছু যায় আসে না, আমার দুজন হলেই যথেষ্ট। আমার সময় কাটলে হলো। টাকা আজ পাবো কাল পাবো না, এভাবেই চলবো। ফারুক যেটা শিখাই দিছে, যতদিন কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়নি চলবো। ফারুকে তো শিখাই দিছে, চালান এভাবে, ডাল ভাত খাইতে পারবেন নাকি ফারুক? জি স্যার। তাহলে আমরা কি আমাদের ভুলগুলো এর মধ্যে সংশোধন করতেছি নাকি শহীদ? আমলের অযোগ্য স্যার পদ্ধতি কি? আমলের অযোগ্য অপরাধ তদন্তের পদ্ধতি আলোচনা করুন। আমলের অযোগ্য অপরাধ তদন্তকালে কাউকে গ্রেপ্তার করা যায় কি? এই আমলের অযোগ্য অপরাধ যদি কখনো যদি প্রশ্ন আসে, তাহলে আমরা আমলের অযোগ্য অপরাধের তদন্ত পদ্ধতি সম্পর্কে কোথায় বলা আছে? 155। 155। 155। তার মানে প্রথম হলো এই খাজা বাবার দরবার, পুলিশ আমাদের খাজা বাবার দরবার। যে কোনো অভিযোগ নিয়ে গেলে পুলিশ কাউকে খালি হাতে ফেরায় না, হয় মামলা নেবে নাহলে জিডি করে দিবে। তাহলে পুলিশের কাছে গেছে, পুলিশ আমলের অযোগ্য অপরাধের সংবাদটি গ্রহণ করবেন, চ্যানেল ডায়েরিতে নোট দিবেন, অভিযোগকারীকে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ দিবেন। যদি অফিসার ইনচার্জ এই কাগজখানা একজন অফিসারের নামে হাওলা করবেন, ওই অফিসার যদি মনে করেন বিষয়টি তদন্ত করিবার মতো পর্যাপ্ত কোনো কারণ আছে, তাহলে তিনি কি করবেন? তদন্ত করিবার উদ্দেশ্যে আদালতের নিকট আবেদন করবেন। এই তো নাকি? জি স্যার। জি স্যার। সংশ্লিষ্ট পুলিশ অফিসারের আবেদন প্রাপ্তির পর অনুমতি প্রদান করলে আবেদনকারী পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ যেভাবে তদন্ত করেন সেভাবেই তিনি এই মামলাটির তদন্ত দায়িত্ব পান। তার মানে কি, আমলযোগ্য অপরাধ তদন্ত করতে গেলে পুলিশ কেস ডায়েরি লেখেন, সাক্ষীর জবানবন্দি লেখেন, ঘটনাস্থল পরিদর্শন করেন, অঙ্কন করেন, অর্থাৎ যাবতীয় কর্মকাণ্ড তিনি করতে পারবেন, কিন্তু আসামি গ্রেপ্তার করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? কি আইনুল, আমি কি ভুল বলছি? না স্যার, সঠিক স্যার। এখানে পিআরবি আমরা 254 দিতে পারি বিধি, নাকি আইনুল? জি স্যার, বিআরবি 254 প্রসিকিউশন। তাহলে আমি যদি এখন বলি যে এই লোক কি ভুল লেখছে, দাও। আল্লাহ জানে কি লেখছে, সেই জানে। ধারা দিতে দিতে কোনটাই শেষ করে নাই, মানে লেখতে লেখতে আবার সিআরপিসি 190, আল্লাহ জানে, মানে লেখতে লেখতে মাথা শেষ করে ফেলছে। রিটার্ন করো বলতেছি। আমরা ওগুলো লিখবো না, দাও। আমাদের বইয়ে যেটা আছে এর বাইরে কিন্তু আমরা লিখবো না। আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলছি। যারা গাইড নিয়ে বসে আছে, অমুক স্যারের গাইড লিখলে নাম্বার পাওয়া যাবে, তাদের জন্য আমি বলছি আমরা মূল বইয়ের বাইরে কোনো বক্তব্যই দেব না। পরবর্তী প্রশ্ন, থানার ওসি এজাহার প্রাপ্তির পর সিআরপিসি অনুযায়ী কি কি পদক্ষেপ গ্রহণ করবেন বলো। তাহলে আমাদেরকে বুঝতে হবে থানায় আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর ওসির দায়িত্ব কি। ওসি আমলযোগ্য অপরাধের সংবাদটি গ্রহণ করবেন, নিয়মিত মামলা রুজু করবেন, প্রয়োজনে নিজে তদন্ত করতে পারেন, অথবা 156 ধারা অনুযায়ী আরেকজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারেন। এর বাইরে কিছু আছে না কি? আছে না নাকি? স্যার। একেবারে যা আছে তদন্তকালে বস্তুগত সাক্ষ্য টাক্ষ্য হাবিজাবি দিয়া কয়টা 20টা প্যারা লেখছে, 20টা প্যারা। ফেল করো রে ভাই, ফেল করো। ইন্সপেক্টরশিপে তো স্যার প্রশ্নই হলে 20 × 40 তো 20টা পেরা যদি সব প্রশ্নই লেখাতে লিখবি কখন? 20টা প্যারা তুমি দেখো ইন্সপেক্টরশিপ গাইডে লেখা আছে। আমি তো সেটা নিয়ে বলছি, কারণ আমি ওই প্রশ্নগুলো দাগে দাগে যেগুলো গুরুত্বপূর্ণ মনে করছি সেগুলোর মধ্যে তোমাদের ভুলগুলো সংশোধন করার জন্য আমি বলবো। আমরা কাদের উপর ভরসা করব? মনে করো তুমি আমার উপর ভরসা করছো, আমি এমন লেখা লিখছি মূল বইয়ের ধারে কাছেও নাই, তো হবে না। তাহলে আমরা কি লিখবো? থানার ওসি এজাহার প্রাপ্তির পর ওসির দায়িত্ব হবে
অপরাধের বর্ণনা অনুযায়ী একখানা নিয়মিত মামলা রুজু করা, সিআরপিসি 156, পিআরবি 243 বিধি অনুসরণ করে একখানা নিয়মিত মামলা রুজু করা এবং এই ধরনের ঘটনা সংক্রান্তে নিজেই তদন্তের দায়িত্বভার গ্রহণ করা, সিআরপিসি 156 অনুযায়ী, অথবা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা। তারপরে দেখা গেল অফিসার ইনচার্জ 157 অনুযায়ী ঘটনাস্থলে গেছেন, নিজে করছেন, এ করছেন, সে করছেন, সারা দুনিয়া। আমরা তো এগুলো চাই নাই। বলা হয়েছে যে আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর অফিসার ইনচার্জের করণীয় কি বা কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। তো এত কিছু দিল, চার্জশিট পর্যন্ত তিনি দিয়ে থুয়ে দিচ্ছেন। ফাইনাল রিপোর্ট হলে ফাইনাল রিপোর্ট দেবো, চার্জশিট দিয়ে দেবে, আসামি ধরবো। প্রশ্ন কি বলছে, আসামি যদি পাওয়া যায়, যদি অপর্যাপ্ত সাক্ষ্য হয় তাহলে তাকে জামিন দিয়ে যাবো, তদন্তকালে বস্তুগত সাক্ষ্য বলে এই ধারা অনুযায়ী গ্রহণ করব। কাম হলো ফেল করার। এগুলো আমাদের একটা কারণ, যারা সরল মনে এগুলো পড়ে অন্তরের মধ্যে গাচ্ছে তাদের জন্য। কোন কোন অপরাধের তদন্তকালে পুলিশকে আদালতের পূর্ব অনুমতি গ্রহণ না করে কিছুর জন্য তল্লাশি চালাতে হয়, ব্যাখ্যা করুন। কোন কোন অপরাধের তদন্তকালে পুলিশকে আদালতের পূর্ব অনুমতি গ্রহণ না করেই তল্লাশি চালাইতে হয়? এটা কত ধারার প্রশ্ন? 165 স্যার, আর 166 দ্বারা হবে স্যার। দেখো বাবা, এখানে ভালো করে বোঝো। 156(2) স্যার। না রে বাবু, দেখো কি বলছে, কোন কোন অপরাধের তদন্তকালে পুলিশকে আদালতের পূর্ব অনুমতি গ্রহণ না করে, অর্থাৎ অনুমতি ছাড়াই পুলিশ কখন তল্লাশি করতে পারে, এটা তো নাকি আইনুল? জি স্যার, তাই তো। সিআরপিসি 165। এখানে 47 ধারা আসার সুযোগ নেই, কেন অপরাধের তদন্ত, তাহলে 165 আসবে নাকি আইনুল? জি স্যার, 165। 166(3) আসবে, এই তো নাকি? স্যার অন্য থানা এলাকায় হলে 166 আসবে স্যার। আরে বাবা, তুমি জোরে করে বলো, তোমারটা বুঝিও না, তুমি নাক দিয়ে কথা বলো নাকি, জোরে বলো আর লাউডলি বলো, রেকর্ড থাকে তো, কও। বললাম স্যার নিজ থানা এলাকায় 165 হবে, অন্য থানা এলাকায় হলে আমি 166 নিজ আসবে থানা স্যার। বুঝি না। পুলিশ পুলিশ কোন অপরাধের তদন্তকালে আদালতের অনুমতি ব্যতীত তদন্ত করতে পারে। 166(3) বক্তব্যটা হলো, আমার থানা এলাকায় যেভাবে আমি তদন্ত করে এ তদন্তকালে তল্লাশি কার্য পরিচালনা করতে পারবো, অপরের থানা এলাকায়ও একই রকম কার্যক্রম পরিচালনা করতে পারবো, সেটি 166(3)। সেখানেও কারো অনুমতির প্রয়োজন হবে না, যদি কিনা আমি মনে করি যে অনুমতি দিতে গেলে মালগুলো সরে ফেলতে পারে বা আসামি পলায়ন করতে পারে বা মালামাল ধ্বংস করে ফেলতে পারে, সেক্ষেত্রে নাকি আইনুল? জি স্যার। তাহলে ধারা হবে কোনটা? 65, এবং 66। 166(3). এখানে মোটামুটি 10-12টা ধারা আছে, যেগুলো তোমাদের ডাইনে বামেও নাই, আমরা এগুলো পড়বো না। সম্পত্তি বলতে কি বুঝেন? সম্পত্তি কত প্রকার ও কি কি? সম্পত্তির নিষ্পত্তির সম্পর্কে আলোচনা করুন। সম্পত্তি বলতে কি বুঝেন, সম্পত্তি কত প্রকার? সম্পত্তি প্রকারের কোনো অভাব নেই। যেমন আলামতের কথা, আলামত, এই দেখো, আলামত কি একটা সম্পত্তি? আলামত কি? হয় চোরাই সম্পত্তি হবে, না হলে সন্দিগ্ধ সম্পত্তি হবে, না হলে বেওয়ারিশ সম্পত্তি হবে, না হলে পরিত্যক্ত সম্পত্তি হবে, এই তো নাকি? জি স্যার। এখানে অনেকগুলো ধারা দেয়া আছে। চোরাই সম্পত্তি, চোরাই মাল, চোরাই উদ্ধার সম্পত্তি, নাদাবি সম্পত্তি, ক্রোকি সম্পত্তি, তারপরে আহ ইনএস্টেট প্রপার্টি, যার কোনো উত্তরাধিকার নাই, সে একটা সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি, সন্দিগ্ধ সম্পত্তি, জাহাজডুবি সম্পত্তি, গুপ্তধন সম্পত্তি, সম্পত্তির অভাব নেই। তাহলে আমরা কোনটা উত্তর দেবো এখন? আবার সর্বশেষ বলছে এই সম্পত্তির নিষ্পত্তি বিধিবিধান আলোচনা করো। নিষ্পত্তি কত ধারায়? 523, 24, 524, 23, 24, 25। 23, 24, 25। ভালো কথা।
তাহলে আমরা যেটা দেব সম্পত্তির বিষয়টি হলো, আমরা এখানে সম্পত্তি যতটুকু মনে আসে এতগুলো তো মনে থাকার কথা না। বিআরবিতে গুপ্তধন সম্পত্তির কথা বলা আছে, প্রত্নতত্ত্ব সম্পত্তির কথা বলা আছে, বেওয়ারিশ সম্পত্তির কথা পুলিশ আইনে বলা আছে, সন্দিগ্ধ সম্পত্তির কথা সিআরপিসি তে বলা আছে, চোরাই সম্পত্তির কথা সিআরপিসি তে বলা আছে, পেনাল কোডে বলা আছে, ডাকাতির মাধ্যমে অর্জিত সম্পত্তির কথা বলা আছে। এগুলোর কোনো অভাব নাই। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। জি স্যার। এই ধরনের প্রশ্ন আসলে যতটুকু তোমাদের মনে থাকে ধারা দিয়ে ততটুকুই লেখা শুরু করবা। এটা পারবা না এত কিছু মুখস্থ করে, হাবিজাবি দিয়ে রাখছে। এটা কি স্যার পিআরবি 379 দেবো মেইন ধারা? এখানে এরকম পিআরবি 379 দেওয়ার কিছু নাই, আবার দিলেও সমস্যা নেই। এখানে আমার মনে হয় এই পিআরবি 379 দিয়েই এটা শুরু করতে হবে, কিন্তু তার ভিতরে ওই পিআরবি 379তেই বলা আছে যে এই ধরনের সম্পত্তিগুলো কি করা হয়, ওই সম্পত্তি রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। আমাদেরকে দেখতে হবে পিআরবি 379 বিধিতে যে সকল সম্পত্তির কথা বলা হয়েছে ওই কয়টি হলো সম্পত্তি। বিষয়টা বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। তো এখানে গাইডের মধ্যে তো বাবা অভাব নাই, গাইড মাইড পড়ো না, পিআরবি 379তেই উল্লেখ করা আছে। জি স্যার, 379 সব আছে। পিআরবি 379তে বলা আছে সম্পত্তি কত প্রকার এবং কি কি, এবং এই সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। এই সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান সিআরপিসির 523, 24, 25। বিষয়টা ক্লিয়ার? বন্ধ হয় তখন। শহীদ সাউন্ড বন্ধ করো। পরবর্তী প্রশ্ন, পুলিশ কখন রুজুকৃত কোনো মামলা তদন্ত করতে অস্বীকার করতে পারেন? পুলিশ কি মামলা তদন্ত করতে অস্বীকার করতে পারেন? যদি পারেন তাহলে কখন? কত ধারা এটা? সিআরপিসি 157 স্যার। 157 কত? 57 স্যার খ। একের খ হবে স্যার। একের খ গট, দুইও আছে কিন্তু ওখানে। জি স্যার আছে। আচ্ছা, কারণটা কি বলতে পারবা কেউ? অপরাধটি যদি কি গুরুতর প্রকৃতির না হয় বুঝতে পারা আছে। বাদী যদি তদন্ত না চায়, এবং তদন্ত করার মতো পর্যাপ্ত যদি কারণ না থাকে। সেক্ষেত্রে এ তো নাকি। আচ্ছা, বুঝলাম। এগুলো আসলে তোমাদের অনেক কিছু না দেখলেও বোঝা যায় না বাবা। ক নামক পুলিশ অফিসার খকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করেন। প্রাথমিক তদন্তে খ নির্দোষ প্রতীয়মান হওয়ায় ক তাহাকে সাবধান করে ছেড়ে দেন। এরকম কার্যক্রমের ব্যাখ্যা দিন। এটা কত ধারার প্রশ্ন? 159। অর্থাৎ তাহলে এটা কোন ধারার প্রশ্ন আয়নুর? সিআরপিসি 169 স্যার। 169। তার মানে সিআরপিসির 169-এ বলা আছে একজন পুলিশ অফিসার এজাহার নামীয় গ্রেপ্তারকৃত আসামিকে থানা থেকে জামিনে মুক্তি দিতে পারেন, কিন্তু তিনি কি সাবধান করে ছেড়ে দিতে পারেন? না স্যার, নির্দেশ বহির্ভূত। হ্যাঁ, সাবধান করে ছেড়ে দিতে পারে না স্যার। তাহলে এখানে কি আমরা যদি প্রশ্ন না আসে যে তার কাজের আইনসঙ্গত ব্যাখ্যা দিন, আমরা কিন্তু তার শাস্তির কথা লিখবো না, আমরা লিখবো সিআরপিসির 169 ধারায় বলা আছে। তবে পুলিশকে এই ক্ষমতা দেওয়া হয়নি 169 ধারা অনুযায়ী যে তিনি গ্রেপ্তারকৃত আসামিকে সাবধান করে ছেড়ে দিবেন। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। এখানে তার শাস্তি কি হবে এগুলা কিন্তু প্রয়োজন নাই। তিনি যে সাবধানটা করিয়েছেন, সাবধান করার মতো তার আইনগত কোনো অধিকার আছে কিনা। 169 বলছে পুলিশ এজাহার নামে আসামিকে গ্রেপ্তার করার পর পর্যাপ্ত যদি সাক্ষ্য প্রমাণ না থাকে
তাহলে তিনি জামিনে মুক্তি দিতে পারেন নাকি? জি স্যার। জি এটা স্যার। তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু ওই সাবধান করে ছেড়ে দেওয়ার ক্ষমতা তার নাই। এটা আমাদের খেয়াল করতে হবে। পুলিশ কি কোনো সাক্ষীকে গ্রেফতার করতে পারেন? কি? পারে স্যার। আসলে কথাটা একটু অন্যভাবে বলা আছে যে সাক্ষীকে গ্রেফতার করা যাবে না, তবে অবাধ্য সাক্ষীকে আটক করা যাবে। এটা আমাদের এরকম 100। 170, 171, অনেক কিছুই আছে এখানে। যাক। বর্ধিত তদন্ত বলতে কি বোঝেন? কখন, কি অবস্থায় এবং কোন আইনে বর্ধিত তদন্তের বিধান আছে? আইনুল বলতে পারবা বর্ধিত তদন্ত কাকে বলে? স্যার, হ্যাঁ। সিআরপিসি 173-এর না, বর্ধিত তদন্ত পিআরবিও তো আসার কথা নাকি? পিআরবি তো বর্ধিত তদন্ত নাই স্যার, পূর্ণ তদন্ত আছে। গাইজ, আচ্ছা বলো। সিআরপিসি 173-এর 2-এর ধারাতে উল্লেখ করা আছে, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত সমাপ্ত করে অভিযোগপত্র দাখিল করার পর আদালত যদি দেখেন যে মামলার তদন্ত সম্পর্কে কোনো গাফিলতি আছে বা ত্রুটি আছে, তখন উক্ত ত্রুটি বা নিষ্পত্তি করার জন্য তদন্তকারী কর্মকর্তা পুনরায় তদন্তকারী কর্মকর্তা কোনো 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 বিষয় অসম্পূর্ণ বুঝলেন, রেখেছেন, দিয়েছেন ওইটা সমাধানের জন্য পুনরায় তদন্তের নির্দেশ দিতে পারেন। বর্ধিত আকারে তদন্ত নির্দেশ দিতে পারেন, তাই তো নাকি? সঠিক স্যার। তিনজন যুবক এক যুবতীকে ধর্ষণ শেষে গলা টেপে হত্যা করে লাশ ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে, যাতে ধারণা করা হয় যুবতী আত্মহত্যা করেছে। আপনি ডিউটি অফিসার বা তদন্তকারী অফিসার হিসেবে কি ব্যবস্থা গ্রহণ করবেন? কি করবে? জাভেদ চৌধুরী, কি আবার রে বাবা, যে আসে আসুক। হ্যাঁ, কি ব্যবস্থা গ্রহণ করবেন? যেহেতু প্রশ্নের মধ্যে বলাই আছে স্যার যে ধর্ষণ করার পর গলা টিপে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখছে, এক্ষেত্রে ডিউটি অফিসার করণীয় হবে স্যার সংশ্লিষ্ট বাদীর নিকট থেকে একখানা অভিযোগপত্র গ্রহণ করে নারী শিশু নির্যাতন দমন আইন 9-3 ধারা অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে তদন্ত পরিচালনা করবেন। কিন্তু তার আগে তো কাজ আছে। মামলা রেকর্ড করে মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পোস্টমর্টমের জন্য হাসপাতালের মর্গে পাঠাবেন। রেকর্ড করার পরে না এগুলো কাজ করবে স্যার। হ্যাঁ, রেকর্ড করার পরেই পারে। জি স্যার। কাজ হবে আগে মামলা রেকর্ড করা, জি স্যার। এরপরে এই সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা সিআরপিসির 174 এবং পিআরবি 299 বিধি অনুসরণ করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে, এই তো নাকি? সঠিক স্যার। এখানে কি আমার বলার দরকার আছে পিএম রিপোর্ট প্রাপ্তির পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব? না স্যার, ওখানে তো প্রশ্নের মধ্যে উল্লেখই করে দিচ্ছে যে ধর্ষণ করার পর হত্যা করে ফ্যানের সাথে বইয়ের ঝুলিয়ে মধ্যে রাখছে। 14 গোষ্ঠীতে লেখা আছে লাশ কি করবে না করবে, মর্গে পাঠাবে, আসলে আবার আসামি গ্রেপ্তার করব, সত্য উদ্ঘাটনের জন্য গুপ্তচর নিয়োগ করে, মানে মাথা নষ্ট। সঠিক একটা প্রশ্ন। তিনজন যুবক একটা মেয়েকে ধর্ষণ করাকালীন সময় বা ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে, করার পর ফ্যানের সাথে ঝুলিয়ে রাখছে, যাতে ধারণা করা হয় যুবতীটি আত্মহত্যা করেছে। এরকম সংবাদ প্রাপ্তির পর আপনার করণীয় কি? প্রশ্নই কিন্তু বলেছে হত্যা করা হয়েছে, ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তাহলে কি অপমৃত্যু মামলা রেকর্ড করার কোনো সুযোগ আছে? প্রশ্নই তো বলে দিয়েছে। না স্যার, সুযোগ নেই। কি ফারুক? না স্যার, সুযোগ নাই স্যার। তাহলে নিয়মিত মামলা রুজু হবে, লাশটা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবেন, পোস্টমর্টমের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করবেন, এই তো নাকি? জি স্যার। সেক্ষেত্রে বড়জোর একটা কথা বলতে পারে, এরকম ঘটনায় যদি আসামি ঘটনাস্থলে পাওয়া যায় তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করবে। নাহলে বললা আলামত নিলাম, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেব। তা প্রশ্নই তো বলে দিয়েছে রেপ করে তাকে মারা হয়েছে।
প্রশ্ন, দেখো আমি আমি কারো আমি তোমাদেরকে একটা কথাই বারবার বলি, আমার একটা বদ অভ্যাস আছে, আমি কাউকে মার্সি করি না, কাউরে না, আমার পরিবার কিংবা অন্য কেউ, যত বড় কর্মকর্তা হোক। আমার যদি কথা বলার মতো সুযোগ থাকে আমারটা আমি বলে দিই। প্রশ্ন আসছে, পুলিশ হেফাজতে আসামি মারা গেলে কর্তব্যরত পুলিশ অফিসার কি করবেন? প্রশ্ন আসছে এটা। এরকম প্রশ্ন আসলে আমরা কোন আইন বলে আমাদের কার্যক্রম শুরু করব, কেউ বলতে পারবা ফারুক? স্যার পিআরপি 302 এর পিআরবি ক উল্লেখ সভাপতি আছে। মোতাবেক স্যার। এখন দেখো, এই পিআরবি 302 কোথাও লেখা নাই, পুরা প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত কোথাও নাই। কি করবেন না করবেন, পাঠাবেন অফিসারকে জানাবো, এ করব সে করব, কোথাও নাই। শুধু একটা লাইনে লেখা আছে, অনতি বিলম্বে পুলিশ আইনে 24 পিআরবি 302 খ রোল অনুসারে নিকটবর্তী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিতে হবে, পুলিশ সুপারকে দ্রুত জানাইতে হবে। আর কিছু নাই, শুধু এটুকু লেখা। তাহলে আমাদের প্রশ্ন যদি আসে, পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, বা ডিউটি অফিসার করণীয় কি লিখবো? পিআরবি 302 খ বিধিতে উল্লেখ করা আছে, পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে মৃত্যুর সংবাদটি তাৎক্ষণিকভাবে দ্রুততম পন্থায় ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে, এই তো নাকি? জি স্যার। এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসার সিআরপিসির 174 ধারা অনুসরণ করে নিজেই সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন এবং ঘটনার বিষয়বস্তু সম্পর্কে দ্রুততম পন্থায় বা বিশেষ ভাগ মারফত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। এর বাইরে কিন্তু একটা কথাও নাই, আছে? না না স্যার। স্যার। আমরা বড় জোর কাজ করতে পারি যে ম্যাজিস্ট্রেট আসার পর তাকে, তিনি যখন সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন, আমি তার সুরতাল প্রতিবেদনে প্রস্তুতের সময় সাহায্য সহযোগিতা করব। এরপর ম্যাজিস্ট্রেট সুরতাল প্রতিবেদন সমাপ্ত করার পর আমি এই মৃতদেহটি পোস্টমর্টমের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করব। আর কিছু করার আছে? না স্যার। না স্যার, আর তো কিছু নেই। তাহলে আমরা এখানে অনেকগুলো হাবিজাবি লিখে সময় নষ্ট করতেছি না। ক্রাইম সিন করব, ঘেরাও করব, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, পিআরবি 145 দিয়ে সশস্ত্র পুলিশ দল নিয়োগ করব, এগুলো কি আমাদের সঠিক না ভুল? কি ইমরান খান, স্যার কি অবস্থা কও? কি আইনুল, আমাদের কি ভুল আছে, না আমরা নিজেরাই ভুল বলছি, কোনটা? না স্যার, ঠিক আছে স্যার। স্যার যে লাশ বিআরবি একশো ইতোমধ্যে পঁয়তাল্লিশ স্যার কখন প্রয়োগ হয় এটা তো আমরা জানি না স্যার। পিআরবি 145 প্রয়োগ হয়ে থাকে ব্যাপকভাবে দাঙ্গা হাঙ্গামা দেখা দিলে, সাধারণ পুলিশ সদস্যের দ্বারা যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয়, সেক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ তার থানায় যে সকল ফোর্স আছে তাদেরকে থানা কর্তৃক রাখা অস্ত্রে শস্ত্রে সজ্জিত করে নায়ক হাবিলদার দারোগা এএসআই সহকারে ঘটনাস্থলে প্রেরণ করবেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তো আমি একটা বাসা তল্লাশি করতে গেলাম, বা একটা পুলিশ হেফাজতে একজন ব্যক্তি মারা গেছে, সশস্ত্র পুলিশ দল নিয়োগ করব, বা সুরতাল প্রতিবেদন প্রস্তুত করার জন্য ক্রাইম সিন নেব, সশস্ত্র পুলিশ দল নিয়োগ করব, এগুলো কি আমার আইনের বাইরে? তো আমরা কেউ না আছি নাকি? না স্যার। আমাদের এই জন্যই সমস্যাটা, আমরা আইনগুলোকে ভালোভাবে পড়ার চেষ্টা করি না। আমার মনে হয় একজন লোক, সে যদি সাধনা করে, একেবারে সে যদি মানে মনে প্রাণে মূল বই অনুসরণ করে বোঝার চেষ্টা করে, তাহলে সে রেজাল্ট ভালো করবে। সমস্যাটা হলো কি, প্রথমেই সবাই সহায়ক হিসেবে গাইড নেয়, কিন্তু গাইডের মধ্যে কতটুকু ভুল আছে এটা তার আর বোঝার মতো তার আর মাথায় খেলে না। শোনো, যারা এখানে আছো, মোবাইল এমন একটা জিনিস, প্রথম যখন মোবাইল আসছে তখন তো টিপাটিপি মোবাইল ছিল না, মানে ইয়া কি জানি বলে, ওই ফেসবুকও ছিল না, হাবিজাবিও ছিল না। এখন একটু পর পরে দেখি ফেসবুকে কেউ মেসেজ দিল কিনা, হোয়াটসঅ্যাপে কোনো আসছে কিনা, ইনবক্সে কোনো মেসেজ আসছে কিনা, মানে না নাহলে ইউটিউবে দেখি, নাহলে টিকটকে দেখি, মানে এটার পিছনে প্রত্যেক দিন যে কয় ঘন্টা আমরা সময় দিচ্ছি, এই সময়টা কিন্তু আমরা বইতে দিই
এর এর 10 ভাগের 1 ভাগ যদি আমরা বইতে দিতাম, আইনের প্রতি দিতাম, তাহলে আমরা আইনে হাবেস হয়ে যেতাম। কি আমার কথা ঠিক আছে? ঠিক আছে স্যার। সঠিক স্যার। এই কোনো কারণে যদি মোবাইলের ফেসবুক কাজ না করে, মনে হয় যে এই পৃথিবীতে এর চেয়ে অশান্তি আর মনে হয় কোথাও নাই, তাই না? এটাই হলো সঠিক বাস্তব। স্যার। তো এই জন্য আমার মুখের কথা বিশ্বাস করার কিছু নাই। মুখের কথা বিশ্বাস করতে গেলে মূল বইটাকে অনুসরণ করতে হবে। ওই যে আমার গাইড, আমি তো নিজে দেখছি আমার গাইডের থেকে অনেক প্রশ্ন আসছে। তোমরা নিজেরাও জানো কতগুলো প্রশ্ন আসছে গাইডের থেকে, এবং তোমাদের পরীক্ষা সেখানে ওইগুলোর থেকে আসবে। আমি যেগুলো আলোচনা করতেছি এর মধ্যেই প্রশ্ন পাবা তোমরা, এর বাইরে কিছু নেই, একটাও বাইরে নেই, শুধু লেজ লাগানো আছে। পুলিশ কি লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দিতে পারেন? যদি না পারেন, সেক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? তার মানে পুলিশ তো কবর থেকে লাশ উত্তোলন করতে পারেন না। তাহলে আমরা কি লিখবো? যে হ্যাঁ, সিআরপিসি কিংবা কোনো আইনে পুলিশ কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দিতে পারেন, তা কোথাও উল্লেখ করা নেই। তবে সিআরপিসির 176-এর 2 ধারা উল্লেখ করা আছে, যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে, সেই মৃত ব্যক্তির মৃত্যু নিয়ে যদি সন্দেহ দেখা দেয়, সেক্ষেত্রে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট মৃতদেহটি কবর থেকে উত্তোলনের আদেশ দিতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? জি স্যার, বুঝতে জি পারছি স্যার। স্যার। প্রশ্ন আসছে, ক নামক পুলিশ অফিসার ইনচার্জের নির্দেশে বিষ পানে আত্মহত্যা করেছে মর্মে এক নারীর সুরথাল প্রতিবেদন প্রস্তুত করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। যথারীতি তিনি সুরথাল প্রস্তুত করেন, কিন্তু তিনি এই মৃতদেহটি কবরস্থ করার অনুমতি দেন। পুলিশ কি কোনো মৃতদেহ কবরস্থ করার অনুমতি দিতে পারেন? না স্যার, পারে বিস্তারিত না। উল্লেখ করুন। তাহলে কোন ধারায় আমরা লিখবো? সিআরপিসি 174-এর 3-এ আছে স্যার। সেখানে কি বলা আছে? যেমন আমি আমার গাইডে লিখছিলাম যে আকাশের অবস্থাও ভালো না, শরীরও ভালো না, কিছুই পাওয়া যাবে না, তো এক্ষেত্রে লাশটি কি করা যেতে পারে? তো বলছে যে স্যার, লাশটা পোস্টমর্টমের জন্য পাঠাবো না। পুলিশ কিন্তু কোনো মৃতদেহ কবরস্থ বা দাহ করার আদেশ প্রদান করতে পারবেন না। পুলিশ পোস্টমর্টম করা থেকে বিরত থাকবেন, এই তো নাকি? জি স্যার। তাহলে আমরা কি লিখবো? সিআরপিসির 174-এর 3 ধারায় উল্লেখ করা আছে যে কোনো মৃতদেহ কোনো মৃতদেহের সুরতার প্রতিবেদন প্রস্তুত করার পর তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন এই মৃতদেহের সম্পর্কে, তার মৃত্যুর সম্পর্কে কারো কোনো সন্দেহ নাই, এবং এই মৃতদেহটি হাসপাতাল মর্গে প্রেরণ করলে দুর্গন্ধ ছড়ে যাওয়ার সম্ভাবনা আছে, দূরের পথ, তখন তিনি কি করতে পারেন? এই মৃতদেহটা হাসপাতাল মর্গে পোস্টমর্টম করা থেকে, অর্থাৎ পোস্টমর্টম করানোর উদ্দেশ্যে হাসপাতালে প্রেরণ থেকে বিরত থাকতে পারেন। এটুকুই তো নাকি? জি স্যার। তাহলে আমরা সঠিক উত্তরটা এভাবে লিখব। আচ্ছা, একজন অভিযুক্ত ব্যক্তি একজন অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার পর পুলিশ কি পুনরায় তাকে গ্রেপ্তার করতে পারেন? অর্থাৎ জামিনপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ কি গ্রেপ্তার করতে পারেন? জি স্যার, পারে। সিআরপিসি 401 ধারা পারে, তারপরে 565 পারে। 165 পারেন। আর কোথাও আছে 124-এর? 24-এর 24 124-এর 6 স্যার। 24-এর 6। পারে স্যার। একটি দর্তব্য অপরাধ মহানগরী এলাকার 3টি থানা এলাকায় সংঘটিত হয় এবং একটি ঘটনার ব্যাপারে 3টি থানাতে পৃথক পৃথক মামলা রয়েছে। এই ধরনের মামলা সম্পর্কে নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন।
কি বলা আছে এখানে, কোন ধারায়? সিআরপি 248 স্যার বলেছি। কি বলা আছে? কি সিআরপি বলা দুইশো আছে? আটচল্লিশ 248-এর অর্থাৎ ক্ষয় বলা আছে স্যার। আর ফৌজদারি কার্যবিধির 182 ধারার অপরাধ যদি হয় স্যার, যে কোনো একটাই হবে। এখানে বলা বিভিন্ন আছে যে থানারই অপরাধ। মামলা তিনটা হোক, কিন্তু চূড়ান্ত রিপোর্ট দাখিলের সময় পুলিশ সুপার নির্দেশনা দিতে পারবেন কোনটি চলমান থাকবে আর কোনটি চূড়ান্ত রিপোর্ট দাখিল হবে। এই তো নাকি ইমরান? জি স্যার। জি স্যার, জি স্যার। প্রশ্ন আসছে, হত্যাকাণ্ডের ক্ষেত্রে লাশের গুরুত্ব কতটুকু? হত্যাকাণ্ডের ক্ষেত্রে লাশের গুরুত্ব কতটুকু? বা একটা হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের আবশ্যকতা আলোচনা করুন। বা মৃতদেহ পাওয়া যায়নি মর্মে হত্যা মামলার দায় থেকে অপরাধীকে খালাস দেয়া যায় কি? এটা কত ধারার প্রশ্ন? স্যার এটা ধারা তো নাই স্যার। এগুলোর কোনো ধারা নাই, জেনে রাখবা। আমাদের বক্তব্যটা হবে যে একটা হত্যাকাণ্ডের ঘটনায় মৃতদেহ পাওয়া যায়নি মর্মে আসামিরা খালাস পাবে, ইহা আইনের কোথাও উল্লেখ করা নাই। অনেক সময় অপরাধীগণ মৃতদেহ ধ্বংস করে ফেলতে পারেন, লুকিয়ে রাখতে পারেন। নিচে কথা। মৃতদেহ পাওয়া যায়নি বা লাশ পাওয়া যায়নি মর্মে আসামিদেরকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নাই। এ ধরনের অপরাধের ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষ বস্তুগত সাক্ষ্য দ্বারা হত্যা মামলাটি প্রমাণ করা যেতে পারে। কোনো ধারামালা নাই এগুলা, ডিএলআর আছে মাত্র। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, জি বুঝছি। স্যার। একটা হত্যা মামলার বিচার আদালতে চলছে, একটা হত্যা মামলার বিচার আদালতে চলছে। আদালত বিচার চলাকালীন সময়ে জানতে পারেন এই হত্যাকাণ্ডের সম্পর্কে পুলিশ একটি তদন্ত পরিচালনা করতেছেন। সেক্ষেত্রে আদালত কি ব্যবস্থা নিতে পারেন? অর্থাৎ একই ঘটনায় নালিশি মামলা এবং পুলিশি তদন্ত চলতে থাকলে অনুসরণীয় পদ্ধতি কি? এটা কোন সিআরপিসি ধারার উত্তর? 205 205-এর। স্যার। এখানে তিনটা ধাপ আছে, কিন্তু 205-এর ঘতে কি বলা আছে? স্যার 205-এর ঘতে বলা আছে পুলিশি মামলা এবং নালিশি মামলা একই সাথে চলতে থাকে যদি আদালত দেখেন যে একটি ঘটনায় পুলিশি মামলা এবং নালিশি মামলা চলছে, তখন আদালত নালিশি মামলা স্থগিত রেখে পুলিশি মামলার তদন্ত রিপোর্ট তলব করতে পারে। আচ্ছা, তদন্ত রিপোর্ট তলব করবেন, এই তো নাকি? ভালো। জি স্যার। খালি তলব করলে হবে? পুলিশ রিপোর্ট প্রাপ্তির পর না স্যার, আদালত যদি দেখেন কোন ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়েছে, তাহলে তার মুলতবিকৃত নালিশটি ওই মামলার সাথে সম্পৃক্ত করে পুনরায় বিচার কাজ শুরু করবেন। আর যদি দেখতে পারেন যে কাউকে অভিযুক্ত করে কোনো প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট দাখিল করা হয় নাই, সেক্ষেত্রে কি করবেন তিনি? পুলিশ রিপোর্টটি তার মামলার নথির সাথে রেখে তিনি তার নালিশি মামলার বিচার কার্যক্রম শুরু করবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কি আবু সালে, এইসব এই পার্টিরা ক্যামেরা বন্ধ কেন এত? জাভেদ চৌধুরী কে, কি আলমগীর তোমার ক্যামেরা বন্ধ কেন? এত কিছু বলার পরে তোমাদের একটু জ্ঞান থাকা উচিত। যারাই আসো ক্যামেরাটা খোলা রাখবা, বিছনায় শুয়ে শুয়ে পড়া হয় না, সামনে পরীক্ষা। রাজসাক্ষী কাকে বলে, কোন শর্তে, কি কি সুবিধা রাজসাক্ষী পাইতে পারে? রাজসাক্ষী কাকে বলে? শীতল
স্যার ফৌজদারি কার্যবিধির 337 ধারা মোতাবেক যে রাজার সাক্ষীকে বা রাষ্ট্রের পক্ষের সাক্ষীকে রাজসাক্ষী বলা হয়। অর্থাৎ এটা কোনো ব্যক্তি। এটা একটা ইয়ার কথা আর কি, এটা সে আদি যুগের কথা, একটা বইয়ের ভাষ্য। কিন্তু মূলত কোনো অপরাধের সহচর কথাটি তো লিখতে হবে নাকি? জি স্যার। বলো। অপরাধের সাথে জড়িত বা প্রত্যক্ষভাবে যে ব্যক্তি ঘটনা সম্পর্কে জানে, সেই ব্যক্তি অপরাধের সাথে নিজেকে জড়িয়ে তার হ্যাঁ, সহযোগী আসামিদের বিরুদ্ধে যখন সাক্ষ্য প্রদান করবে তখন তাকে রাজসাক্ষী বলা হয়। ধারা কত? 337 স্যার, তাহলে ফৌজদারি কি কোনো কার্যবিধি। পিআরবি হবে? না স্যার। তাহলে রাজসাক্ষী কাকে বলে আমরা বুঝলাম, ভালো কথা। কোন শর্তে একজন ব্যক্তিকে রাজসাক্ষী করা হয় আইনুল? ক্ষমার শর্তে স্যার। ক্ষমার শর্তে। ক্ষমাটা কেন করা হয় তাকে? সে যদি ঘটনা সঠিক তার ঘটনা সম্বন্ধে সংক্রান্তে যদি সঠিক সঠিক তথ্য তথ্য দেয় স্যার। উদ্ঘাটনে সত্য সহায়তা ঘটনা করে, এই বলে। তো নাকি? জি স্যার। অর্থাৎ আদালতের বিচার কার্যক্রমে, ভালো কথা। কোন রাজসাক্ষী যদি তার বক্তব্য প্রমাণে ব্যর্থ হন, সেক্ষেত্রে আদালত কি ব্যবস্থা নিতে পারেন? কত ধারা? 339। 39 339। স্যার। কি ব্যবস্থা নিতে পারেন? কি ব্যবস্থা নিতে পারেন? স্যার বিচার করতে পারবে স্যার, ওই অপরাধে অভিযুক্ত করে তার বিচার করা যাবে। আরে কি ঘোড়ার ডিম রে, কি ব্যবস্থা নিতে পারেন? যে প্রশ্নটি হলো, অপরাধ যাকে রাজসাক্ষী করা হয়েছে তিনি যদি তার রাজসাক্ষীর বক্তব্যটি প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে ওই মামলায় অন্যান্য আসামিরা খালাস পেলেও তিনি শাস্তি পাবেন। আর সাক্ষ্য যদি ভঙ্গের জন্য। তার আর যদি তার বক্তব্যের কারণে অন্য আসামিদেরকে শাস্তি দেওয়া হয়, তো সেক্ষেত্রে তিনি খালাস পাবেন। বিষয়টা বুঝতে পারছো? কিন্তু আমরা অনেক করছি, যে সুদূর বুদুর করিস না, সত্যি করে ক, তোর কথা যদি সঠিক হয় তোরে ছাড়ে দেবো, না কিন্তু ঠ্যাঙা আমু তোরে। আমরা বলছি না অনেক? কে? তাহলে এই রাজসাক্ষীর সাথে যে সম্পর্কটা আমরা কথা বললাম, বা রাজসাক্ষীর বিষয়টি, যে রাজসাক্ষী যদি অন্যান্য আসামিরা খালাস পায়, রাজসাক্ষীর এই বক্তব্যটা সে যদি প্রমাণ করতে না পারে, তাহলে রাজসাক্ষীও একজন যোগ্য সাক্ষী কত ধারায়? 133 স্যার। Good. ওটা তোমাদের এমনি ফাও জিজ্ঞেস করলাম। একটা মামলা তুলে নেওয়ার পদ্ধতি কি, কত ধারা? পুলিশ কি কোনো মামলা তুলে নিতে পারেন? না স্যার। কত ধারা এটা? 494 অর্থাৎ যাবে আছে। সিআরপিসির 494 ধারায় বলা আছে মামলা প্রত্যাহারের ফল বা রাষ্ট্রপক্ষ কখন, এটা নিয়ে আমি একটা লিখছিলাম যে সিআরপিসির 494 ধারা আছে বলে আন্দোলন চলছে। কারণ জানে তারা ক্ষমতায় এলে সিআরপিসি 494 ধারা অনুসরণ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহারের জন্য আদালতের অনুমতি নিয়ে প্রত্যাহার করতে পারবেন। তো মামলায় যদি প্রত্যাহার করে, আন্দোলন করতে সমস্যা কোথায়, নাকি? যাই হোক, তাহলে সিআরপিসি 494 ধারায় বলা আছে যে মামলা প্রত্যাহার করা চায় কে পারে? রাষ্ট্রপক্ষের আইনজীবী। এখানে যেটা লেখা আছে দেওয়ার কিছু নাই, এতগুলো লেখা আছে, বাবা দরকার নেই। কি কেউ কিছু বলবা নাকি? স্যার, হ্যাঁ। যদি শুধুমাত্র আসে যে মামলা প্রত্যাহারের পদ্ধতি, তাহলে কি দুইটা ধারা দেওয়া যাবে স্যার, 248 আর 494? 248 তো আসলে নালিশ প্রত্যাহার, নালিশি মামলা স্যার। জি স্যার, যদি নালিশি আসে মামলা স্যার। যেহেতু নাই। না, নালিশ কথা না থাকলে আমরা 248 দেওয়ার সুযোগ নেই। বুঝতে পারছো? ঠিক আছে স্যার। কারণ শোনো, আইনের বিষয়গুলো হলো, এখানে সঠিকভাবে আলোচনা না করলে আইনের সমাধান পাওয়া যাবে না। এখন তুমি কোন দিকে যাবা? কর্তৃপক্ষ চাইছে তোমার কাছে এটা, এখন আবার তুমি দিবা
যে ধরে বসে যে এইটা ভুল ধরার জন্য সে যদি বসে থাকে, বুঝতে পারছো? মানে তোমাকে নাম্বার নিতে গেলে বোঝাতে হবে যে আমি আপনার প্রশ্নটা বুঝে সঠিক উত্তরটা দিয়েছি। আমি যদি ছোট্ট কথায় বলি যে গ্রামবাসী কুখ্যাত মাদক সম্রাট কানা বাবুলকে গ্রেপ্তার করে পুলিশের নিকট সোপর্দ করলে পুলিশের করণীয় কি? দেখো, এই কানা বাবুলকে যে গ্রেপ্তার করে পুলিশের নিকট সোপর্দ করেছে কুখ্যাত মাদক সম্রাট, মাদকের ধারাও দেয়, ওই 59-এর 1 দেয়, 2 দেয়, 3 দেয়। এখানে পুলিশের করণীয় সম্পর্কে 59-এর 2-এ বলা আছে। 59-এর 1 লিখলে তোমার পাপ নাই, তবে তুমি নিজেকে বোঝাচ্ছ যে তুমি প্রশ্নের উত্তরটা বোঝো না। বিষয়টা ক্লিয়ার? সড়ক পরিবহন আইন, সেখানে স্পষ্ট করে বলা আছে যে সড়ক পরিবহন আইন 2018-র বিধান অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি এবং আটককৃত যানবাহনের প্রতি গ্রেপ্তারকারী কর্মকর্তার করণীয় কি, তুমি ধরছো তোমার করণীয় কি, ওটা কিন্তু ওখানেই উল্লেখ করা আছে। এখন তুমি যদি ওখানেও ওই 59-এর 2 লিখে দাও তাহলে কি হবে? কেন? না স্যার, হবে না। আচ্ছা, হবে না। গতকালকে যে প্রশ্ন এসেছিল, বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন, কোন কোন আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে, আমি কিন্তু বারবার করে তোমাদের প্রশ্নগুলো পড়াইছি। এই প্রশ্নগুলো কি বলছিলাম কি? অনেকে জি জি স্যার। স্যার, দেখা যাবে বলছেন স্যার। অনেকে দেখা যাবে শুধুমাত্র 75 ধরে লিখে থুয়ে দিচ্ছে, তাকে হবে? বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন, কোন কোন আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে, তাহলে আমরা দেখব। মাদকে আছে, সড়ক পরিবহনে আছে, পেনাল কোডে আছে, আবার অস্ত্র আইনে আছে, আছে না? জি জি স্যার। স্যার, গোয়া আইনও আছে স্যার, গোয়া আইনও আছে। যে কয়টা মনে থাকে আর কি দেও। আচ্ছা, স্যার, মামলা প্রত্যাহারের বিষয়ে স্যার পিআরবি 66টা কি এটার সাথে এটার সম্পর্কটা কি? পিআরবি 66টা হলো পুলিশের জন্য। পুলিশ যখন কোর্টে সিএসআর দায়িত্ব পালন করেন সেক্ষেত্রে, আমার কথা কি বুঝতে পারছো? ওই 66-র ওখানে গিয়েও দেখো সিআরপিসি 494 কথা বলা আছে, আছে নাকি? এখানে সিআরপিসির 495 2 দিয়েছে স্যার। একই একই 95 কোর্টের পুলিশের কথা বলা হয়েছে। ওটা দরকার নেই, এখানে মামলা প্রত্যাহারের একমাত্র 494 পিআরবি অনুযায়ী মামলা প্রত্যাহার হয় না, ওখানে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সিআরপিসি অনুযায়ী ছাড়া কোনো মামলা প্রত্যাহার করতে পারবেন না। ওই পুলিশেই যখন আগে যেমন সিএমএম কোর্ট কিংবা জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে জিআরও এর দায়িত্ব পালন করতো, বা সিএসআই সবকিছু পালন করতো, এখন তো পিপি চলে আসছে ম্যাজিস্ট্রেট কোর্টে, বুঝতে পারছো? আচ্ছা, দেখো। জি স্যার। কখন পুলিশ স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষিত হওয়ার মামলা তদন্ত করতে পারেন? অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষিত হলে এই ধরনের মামলা কোন পদের কর্মকর্তা তদন্ত করতে পারেন? কে তদন্ত করতে ফৌজদারি পারেন? কার্যবিধি স্যার, ফৌজদারি স্যার কার্যবিধি 561 জেলার ধারায় বলা আছে ইন্সপেক্টর স্যার। সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? সেখানে অনুসরণীয় পদ্ধতি কি? অনুসরণীয় পদ্ধতি হলো উক্ত দেখতে স্ত্রী লোকটি হবে 13 বছরের কম বয়স করে গুড, কিনা। স্ত্রী লোকটি 13 বছরের কম হয়েছে কিনা, বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তোমরা কিন্তু থানার এই সম্পত্তি রেজিস্টারের বিষয়টা দেখে নিও। আমি এখন কোথায় যাব, প্রশ্ন আসছে দেখো, পরোয়ানা বলতে কি বোঝায়, উহা কত প্রকার ও কি কি? পরোয়ানা, পরোয়ানা সরাসরি আমরা গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে দিলাম। পরোয়ানা বলতে বোঝায় গ্রেপ্তারি পরোয়ানা। কেন? সমন কি একটা পরোয়ানা না?
জি স্যার জি স্যার। করেন। হুলিয়া কি পরোয়ানা না? ক্রোকি কি পরোয়ানা না? ক্রোকি পরোয়ানা কি পরোয়ানা না? পরোয়ানার অর্থ কি? পরোয়ানা সম্পর্কে আইনে কোথাও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। পরোয়ানার অর্থ হলো আদালতের হুকুমনামা বা আদেশনামা। আমরা যেটাকে প্রায় সময় বলে থাকি অর্ডার শিট। আমার কথা কি বুঝতে পারছো? স্যার জি স্যার। তো পরোয়ানা এত কিছু দিল, তাহলে সিডাব্লিউ কাস্টডি ওয়ারেন্ট, ওই যে আসামিকে যে কোর্টে পাঠানো হয়, সেটা তো আবার দিল না। যাই হোক, পরোয়ানা সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হলো জামিনযোগ্য পরোয়ানা, আর একটা হলো জামিনের অযোগ্য পরোয়ানা। একটা হলো 75 ধারা, একটা হলো 76 ধারা। যদি গ্রেফতারের কথা আসে থাকে, যা কোনো দরকার নেই। মামলা তদন্তের ক্ষেত্রে কেস ডায়েরির গুরুত্ব কতটুকু বর্ণনা করুন। মামলা তদন্তের ক্ষেত্রে কেস ডায়েরির গুরুত্ব কতটুকু? এসব বিষয় লিখতে গেলে তোমাকে চলে আসতে হবে সিআরপিসির 172 ধারায়। সিআরপিসির 172 এবং পিআরবি 263 এবং 264 সব তোমার মাথার মধ্যে লাগাতে হবে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা তার তদন্তকালে যে সকল বিষয়, প্রতিদিন যে সকল বিষয় নিষ্পন্ন করেন বা যে সকল বিষয় তিনি প্রতিপালন করেন, তারই বিস্তারিত বিবরণ তিনি তার কেস ডায়েরিতে উল্লেখ করবেন। তাহলে কেস ডায়েরির গুরুত্ব, কারণ তিনি তদন্ত সমাপ্ত করে যখন আদালতে, অর্থাৎ তার তদন্তাধীন যে সকল বিষয় আছে, কেস ডায়েরি ব্যতীত অন্য কোনো বিষয়ে তিনি কি কি দায়িত্ব পালন করেছেন সেখানে যথাযথভাবে উল্লেখ করা নাই, কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ উল্লেখ করা থাকে কেস ডায়েরিতে। তিনি যখন আদালতে পরবর্তীতে সাক্ষ্য প্রদান করতে আসবেন, সেক্ষেত্রেও এই কেস ডায়েরি তার স্মৃতি পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এই মামলার একজন আসামি নির্দোষ প্রমাণের ক্ষেত্রেও কেস ডায়েরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অর্থাৎ যখন কোন মামলার তদন্তকারী কর্মকর্তা তার দাখিলকৃত কেস ডায়েরি দেখে আদালতে স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারবেন, তিনি সঠিকভাবে তাহা লিখেছেন কিনা, তা লিপিবদ্ধ করেছেন কিনা, এই বিষয়টিও সাক্ষ্য আইনের বিধান অনুযায়ী আসামি পক্ষের আইনজীবী তাহা দেখে এই সাক্ষী বা তদন্তকারী কর্মকর্তাকে ঘটনার বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন। শোনো, কিছু কিছু প্রশ্ন আসে বানাই ছানাই দেওয়া লাগবে, বুঝছো? এখন আর কিছু নাই, কার কি আছে বলার বলতে হবে। কারো কিছু বলার আছে তোমাদের? কারো কিছু বলার আছে? কালকে কিন্তু বলছিলাম যে তোমাদের কিছু বলার থাকলে চিরকুটে লিখে নিয়ে আসবা। স্যার, হ্যাঁ, আমাদের এর আগে একটু প্রশ্ন ছিল স্যার, বলো। যে সম্মতি ব্যতি রেখে যদি কোনো গর্ভপাত করানো হয়, গর্ভপাতের ফলে যদি মৃত্যু ঘটে, তাহলে তার শাস্তি কত, এবং এই ধরনের অপরাধের মামলা রুজু তোমার বুঝি নাই, ভালো করে বোঝো, বলো। সম্মতি ব্যতি রেখে স্যার গর্ভপাত করানো যদি হয় এবং গর্ভপাত করানোর ফলে যদি উক্ত স্ত্রী ব্যক্তি মারা যায়, তাহলে তার শাস্তির ধারা এবং এই ধরনের অপরাধের মামলা তদন্তের প্রক্রিয়া, মামলা রুজুর প্রক্রিয়া কি? মামলা রুজুর প্রক্রিয়ায় তো, জি আচ্ছা, স্যার। এখানে তো সরাসরি পেনাল কোডের 314 মধ্যে 14 ধারা বলাই স্যার। আছে। জি স্যার। 314 মধ্যে তো বলাই আছে এখানে। আর 314 অপরাধটা কি অপরাধ? 314 অপরাধটা কি? আমলযোগ্য না আমলের অযোগ্য? এটা আগে দেখতে আমলের হবে। অযোগ্য স্যার। আমলের অযোগ্য এই ধরনের মামলা যদি হয় তাহলে কি করতে হবে? এটা কোনো মামলার বিষয়টা না। এখানে প্রথমত এই সম্পর্কে যদি ঘটনা হয়ে থাকে, এখানে বলি, এখানে বলা আছে, এখানে কি বলা আছে? আমল অযোগ্য, জামিন অযোগ্য, মীমাংসার অযোগ্য। এই ধরনের ঘটনার ক্ষেত্রে অবশ্যই পুলিশ অফিসারকে জিডি করতে হবে। জিডি করে এই ঘটনার সংক্রান্তে আদালতের অনুমতি নিয়ে তদন্ত করে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, ঠিক আছে স্যার। যদি কখনো প্রশ্ন আসে অবৈধ গর্ভপাত বলতে কি বোঝেন, অবৈধ গর্ভপাত সংক্রান্তে মামলা রুজুর পদ্ধতি আলোচনা করুন। এটা মামলা রুজু না,
অর্থাৎ কিভাবে আপনি তদন্ত করবেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝে নাই? বুঝতে পারছি স্যার। স্যার স্যার একবার বলেন, ভালো একটু বুঝতে পারিনি কথাটা। না বুঝলে বিষয়টি হলো, ওর বক্তব্যটা হলো, আর এটা জামিনযোগ্য নয়, মীমাংসাযোগ্য নয় স্যার। আমার ওটা দরকার নেই তো। অপরাধটা আমলযোগ্য না, আমলের অযোগ্য। অর্থাৎ গর্ভপাত, অবৈধ গর্ভপাত বলতে কি বোঝেন, বা অবৈধ গর্ভপাতের কারণে যদি কোনো নারীর মৃত্যু হয়, এই ধরনের ঘটনার তদন্ত পদ্ধতি আলোচনা করুন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, এবার বুঝছি। তো সবাই তো মনে করবে যে মামলা হবে, এটা তদন্ত পদ্ধতি কি? কোন তদন্ত পদ্ধতি, আমলের অযোগ্য অপরাধ যে তদন্তের পদ্ধতি এখন সিআরপিসির 155 ধারা অনুযায়ী আলোচনা করলাম, তাই। বিষয়টা ক্লিয়ার ফারুক? জি স্যার। আর তাহলে কারো কিছু? এই মামলা তদন্তের জন্য এটার অনুমতি নিতে হবে স্যার? তার অনুমতি নিতে হবে না? তুমি কিভাবে কি করবা? এটা তো রেগুলার মামলা হবে না। তোমাকে তদন্তের জন্য অনুমতি নিতে হবে। তুমি আমলের অযোগ্য অপরাধ তো সরাসরি তদন্ত করতে পারো না। জি স্যার, ঠিক আছে। আর কারো কিছু বলার আছে? কি ইমরান খান, ফারুক কিছু বলবা? ফারুক? না স্যার, ঠিক আছে স্যার। এগুলা ওই তাহলে স্যার কালকে বা পরশু একটু কিছু যে মাইনর একটা কিছু জিনিস মাইনর অনেক একটা সময়। আমি আমার মতো পড়াচ্ছি, আমিও তো বুঝবা না এগুলো। ওটা পরীক্ষার হলে যাওয়ার পরে বুঝতে পারবা। মাইনর একটা আমরা যেগুলো আলোচনা করছি, তুমি তো আসো নাই। আমরা এমন কোনো কিছু থুই নাই 2 বার 3 বার না, 5বারও করেও পড়ছি। তো এখন আমরা মোটামুটি কিছু ধারণা নিয়ে যাচ্ছি, কেন পরীক্ষার সামনে তো, এই জন্য জি হয়ে স্যার। যাবে এর মধ্যে। সিআরপিসি কালকে সকালে আলোচনা করলে সিআরপিসি শেষ হয়ে যাবে। আগামীকালকে দেখা যাবে যে আমাদের প্যানাল কোড কিংবা অন্যান্য গুলো কমপ্লিট হয়ে গেছে। পরীক্ষা কি শুক্রবার না শনিবার স্যার। বৃহস্পতিবার স্যার। শনিবার? ইনশাল্লাহ অসুবিধা নেই, তার আগে শেষ হয়ে যাবে। তো আপাতত এবার পরীক্ষা শনিবার আর রবিবার করছে, অন্যান্য সময় তো শুক্র শনি করে, এবার হ্যাঁ, শনিবার। আমরা বিশেষ করে সাক্ষ্য আইনের আমাদের অনেকগুলো আমরা আলোচনা করছি। সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ কোনোটা বাদ দিয়ে নেই। তারপরে আমরা একবার টাচ দেবো। আচ্ছা। সিআরপিসির মোটামুটি আমরা আলোচনা করছি। এখানে বাদ পড়ে গেছে যে জামিন, কোন কোন ক্ষেত্রে জামিন দিতে পারেন, এগুলো। এছাড়া আর এমন কিছু নাই এখানে। আর প্যানাল কোডে তো নর্মালি আমরা দেহ রক্ষার বিষয়গুলো আলোচনা করছি। আমরা কিছু কিছু বিষয় আমাদের আলোচনা করতে হবে। সেটা হলো যে একজন চোর একটা বাড়িতে চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে ইলেকট্রিক তারের মধ্যে জড়িয়ে গেছে, জড়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। তো হঠাৎ করে গৃহকর্তা ছাদে উঠে এরকম লাশ পাওয়ার পর মৃতদেহটি কচুরিপানায় ফেলাই দিয়েছেন পুলিশে, মানে এই জাতীয় প্রশ্ন আমাদের কিছু আসবে। অর্থাৎ তোমার, তুমি শান্তিতে তোমাকে থাকতে দেওয়া হবে না। অর্থাৎ তুমি যেন প্রশ্ন বুঝতে বুঝতে ভুল করে ফেলো। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। যেমন ইন্সপেক্টরশিপের একটা প্রশ্ন আসছিল, কি একজন নারী তার 1 বছরের বাচ্চাকে নিয়ে আত্মহত্যা করার উদ্দেশ্যে সে পানিতে লাফ দিয়েছে, আত্মহত্যা করার উদ্দেশ্যে। তো বাচ্চাটা মারা গেছে, কিন্তু নারীটা বেঁচে গেছে, কোনোভাবে নারীটা বেঁচে গেছে। এখন নারীটার অপরাধ কি? কেউ বলছে 306 আহ কেউ বলছে 305, কেউ বলছে 309। 309 এটা সঠিক আছে, কিন্তু বাচ্চাটা যে মারা গেল, এটা কি হবে? কেউ বলছে 304। না, তুমি নিজে যেখানে জানো যে এই বাচ্চাটা পানিতে পড়লে আর বাঁচার তার সম্ভাবনা নাই, এবং তুমি তার মৃত্যু হবে এই চিন্তা 302 করে হবে স্যার। লাভটা দিয়েছো, যে আমি তো মরবো মরবো, ওকেও মারবো। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে সেখানে কি 304 আসবে? এখন আমাদের মাস্টার মেলা। আমি তো অন্য গ্রুপের গুলো দেখি না, সবগুলো ব্লক করে দিয়েছি। যারা যারা আমার এখনো কোনো ছাত্রই যদি আমার কাছে শেয়ার করে, ওরা আমি সাথে সাথে রিমুভ এবং ব্লক করে দিই। ও আর আমার ক্লাস দেখতে পারবে না। ওই উল্টা পাল্টা আন্দাজি কাজ নাই, কাম নাই। এখন তো মাস্টারের অভাব নেই। তো প্রশ্নগুলো হলো এরকম।
কত সুন্দর প্রশ্ন আসছে। সবাই যদি বলতো যে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে বেঁচে যায় তাহলে তার অপরাধ কি, 309 সবাই জানে, কিন্তু প্রশ্নটা এভাবে আসে নাই। আরেকবার কি আসলো, গতবার কি আসলো প্রশ্নে, যে একজন নারী দেহ ব্যবসা করার সময় ঢাকার একটি আবাসিক হোটেলে পুলিশ কর্তৃক ধৃত হন। জামিনে আসার পর স্থানীয় জনগণ সংবাদটি জানতে পেরে তাকে বিভিন্ন সময় কথাবার্তা বলেন। সে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেন। লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করতে বাড়ির পাশের একজনের বাড়ি থেকে সে বিষ এনে আত্মহত্যা করতে যায়, কিন্তু তার ভাই এসে তাকে রক্ষা করেন। তার তো 309 দিছে দিছে, ওই যার বাড়িতে বিষ আনতে গেছে তারও শাস্তির কথা দিয়ে দিছে, তার আবার পারলে কোথায়, তুমি সে তো মরেই নাই। প্রশ্ন আসছে, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে, ভালো করে বোঝো, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ক নামক ব্যক্তি খ নামক নারীর মুখে অ্যাসিড নিক্ষেপ করেন। এই ধরনের ঘটনায় মামলার তদন্ত পদ্ধতি আলোচনা করুন। ধর্ষণের চেষ্টা দিয়ে দিছে। আরে মিয়া, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হওয়া তো কোনো অপরাধে না। ধর্ষণের চেষ্টা অপরাধ, কিন্তু ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়েছে এটা তো কোনো অপরাধ নাই, তার মানে সে যায়ই নেই। কি আইনুল? জি স্যার, ওটা মনে মনে করছে, খুব সংকল্প করছে। তাহলে অপরাধ কোনটা হয়েছে? মুখে অ্যাসিড অ্যাসিড নিক্ষেপের মারছে স্যার, অপরাধটা হয়েছে। অ্যাসিড মারা অপরাধ। তাহলে কি বলছে, এই ধরনের মামলা তদন্ত পদ্ধতি আলোচনা করুন। তাহলে আমাকে কি দিতে হবে? অ্যাসিড অপরাধ দমন আইনের তদন্ত পদ্ধতি আমাকে আলোচনা করতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। একজন চোর একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছেন, গৃহকর্ত্রী জেগে উঠেছেন। চোরকে বাধা দিলে চোর রাগের ঠেলায় ওরে ধরে মেটারে রেপ করে দিছে। এই ধরনের ঘটনায় এই ধরনের ঘটনায় এই ধরনের ঘটনার তদন্ত পদ্ধতি আলোচনা করুন। প্যানাল কোডে কোথাও তদন্ত পদ্ধতি আছে প্যানাল কোডের বিষয় সম্পর্কে? না স্যার, নাই। হ্যাঁ স্যার। তাহলে আমাকে বুঝতে হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা তদন্ত পদ্ধতি লিখতে হবে। আর কি করছে, এতগুলা তদন্ত পদ্ধতি, ওই যে এ করবো সে করবো, এই রেজিস্টার দেখবো ওই রেজিস্টার দেখবো, মাথাটা নষ্ট। প্রশ্ন আসছে, ডাকাতির মামলা তদন্ত করিবার উদ্দেশ্যে রওনা করার পূর্বে তদন্তকারী কর্মকর্তার করণীয় কি? কি করবে তদন্তের কর্মকর্তা? তদন্তকারী কর্মকর্তা থানায় যে সকল ডাকাতি সংক্রান্তে রেজিস্টার পত্র আছেন, নথিপত্র আছেন, সেগুলো পর্যালোচনা করবেন। এটা তার কাজ। আর দিয়ে দিয়েছে অন্যগুলা, তো এগুলো গল্প করে লাভ নাই। এগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জনে আমার কাছে ফোন দেয়, তো স্যার আপনার বই একটা লেখছেন, তারা তো আর একটা লেখছে, কোনটা সঠিক হবে? হ্যাঁ ভাই, আমি করতে পারবো না, তুমি পারলে ক্লাসে আসো। যাক, আমরা শেষ করি, সময় নাই, আর এক জায়গায় স্যার চিন্তাইতে হবে। হ্যাঁ বলো। আর হ্যাঁ হ্যাঁ। স্যার, আমি একটু বলতাম, 182 প্যানাল কোড আর 193 স্যার, এই দুটো খুব স্যার একটু বললেন। পেনাল কোড 182 আর একটা 192 স্যার। পেনাল কোড 196। 92 আর 182 স্যার। শোনো, 182 বক্তব্য হলো কি জানো? 182 একবারে, আমি আসি তোমার 192, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। মিথ্যা সাক্ষ্য, সাক্ষ্য কাকে বলে? এখানে আলামতকে বলা হয়েছে, বা কোনো ব্যক্তি একটা ঘটনার সম্পর্কে মিথ্যা বক্তব্য দিবেন মর্মে কিছু তৈরি করছেন। কি বলা আছে? যদি কোনো ব্যক্তি কোনো অবস্থার অস্তিত্ব সৃষ্টি করে, বা একজনের বাসায় একটা পিস্তল রাখার জন্য দিয়ে আসবে, একটা অস্তিত্ব সৃষ্টি করলো না, কিংবা সাক্ষ্য হিসাবে যাতে আদালতে উপস্থিত হতে পারে সে লক্ষ্যে কোনো কিছু উপস্থাপন করে, এখানে বলাই তো আছে, ওমর বাক্সে একটি মুক্তা রাখিয়া দেয়, যে ওমর বাক্সের মুক্তাগুলি এই উদ্দেশ্যে রেখে দেয় যেন তল্লাশি করতে গিয়ে তাকে পাওয়া যায়, এবং সে চুরির দায়ে যেন দণ্ডিত হয়। সে মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে। গতকালকার প্রশ্নে আসছিল যে পিস্তল রেখে পুলিশকে সংবাদ দিয়েছে, তাহলে মিথ্যা সাক্ষ্য হয়েছে না? জি স্যার। উদাহরণে তো বলা আছে, অথচ সেখানে গাইডের মধ্যে এতগুলো লিখে দিয়েছে, এ ও করে, বুঝতে পারছো?
মানে যা আর কিছু বলার নাই, পক্ষান্তরে পক্ষান্তরে লিখে দিচ্ছে, আসলটা নাই। আর 182 বক্তব্যটা আসি আমরা। 182 বক্তব্যটা হলো এখানে, সরকারি কর্মচারীকে কোনো ব্যক্তির পক্ষে ক্ষতিকর কাজে তাহার আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগে প্রলুব্ধ করে মিথ্যা সংবাদ দেওয়া। তার মানে কি, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী এমন কোন সংবাদ যাহা মিথ্যা বলিয়া যে জানে, এরকম অর্থাৎ তুমি যদি মিথ্যা বলে কোনো সংবাদ জানার পরেও সরকারি কর্মচারীকে কোনো ব্যক্তির ক্ষতি করিবার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ দাও, সেক্ষেত্রে, বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ একজন তদন্তকারী কর্মকর্তাকে তুমি বিরূপ মন্তব্য করার জন্য একটা বক্তব্য দিয়েছো যে এটা দায়ী, সেই ঘটনার জন্য দায়ী। আসলে তদন্তকারী কর্মকর্তা এটা কিছুই জানে না। কাকে জানিয়েছো? ম্যাজিস্ট্রেটকে জানিয়েছো। এর উদাহরণ দেওয়া আছে তো, যে জনৈক সরকারি কর্মচারীকে এই মর্মে মিথ্যা খবর দেওয়া হয় যে অমুক কোন স্থানে গোপন বেআইনি লবণ লুকিয়ে রেখেছে। ক জানে যে খবরটি মিথ্যা, এবং ক ইহাও জানে যে, অর্থাৎ প্রশ্নের আঙ্গিকে কেন 192 হবে আর কেন 182 হবে, প্রশ্নের উপরে। প্রশ্নে এখানে বলা আছে যে সরকারি কর্মচারী, ওখানে কিন্তু কোনো সরকারি কর্মচারীর কথা বলা নাই। বিষয়টা ক্লিয়ার নাজমুল? জি স্যার, এবার বুঝছি স্যার। এত বোঝাইতে পারবো না, সময় নেই। ভালো থাকো সবাই, কালকে কথা হবে। ধন্যবাদ সবাইকে, সবার ওকে স্যার। সকাল শুনবো। ধন্যবাদ।